যে পাইপটা ওটা যদি 5 বছর যদি ড্যামেজ হয় তো চেঞ্জ করতে হবে। 5 বছরে চেঞ্জ করুন, যদি ড্যামেজ হয় তাহলে আগেই চেঞ্জ করুন। মিনিং চেঞ্জ করে দিলে হবে। পেছন দিকে যান, 5 নম্বর পয়েন্ট, 8 নম্বর পয়েন্ট। এই মাত্র তখন তো আপনি এসেছিলেন মনে হয়, ওই হ্যাঁ 5 নম্বরটা পড়েছেন। 8 নম্বরটা পড়ুন। পে অনলি রিফিল্ড 9 নম্বর পড়ুন। 9 নম্বর, এখন 9 নম্বর হয়ে গেছে। আপনাদের ক্ষেত্রে 8 নম্বর থাকবে। হ্যাঁ স্যার আমার সিটটা পড়ে গেল। কোথায় পড়ে গেল? নিচে স্যার যখন শুনছিলাম নামেই তো এখানে। এটা নিচে ভালো হয়েছে। We have taken third party insurance for loss of life property in case of LPG accident. As such, customers are requested to contact us in such an eventuality. मतलब क्या है? মানে স্যার থার্ড পার্টি থেকে ইন্স্যুরেন্সটা নেওয়া হয় যাতে মানে কোনো ক্ষতি হলে সেটা। We have taken third party insurance. আমরা third party insurance নিয়ে রেখেছি। Third party insurance is also calling the public liability insurance. Third party insurance কি জানিস আমরা? বাইক আছে কার কাছে? বাইক আছে। Third party insurance also called public liability insurance. জানেন public liability insurance? জানেন না? মানে মিনিংটা জানি, মানে ওটা পাবলিক লায়াবিলিটি ইন্স্যুরেন্স করে সেটা জানি। আপনি যদি থার্ড পার্টি ইন্স্যুরেন্স না করেন তাহলে আপনার গাড়ি রোডে উঠতে দেবে না দেবে না? দেবে না। সেম এলপিজি কানেকশন যাদের আছে সেই কানেকশনগুলো আমাদেরকেও ইন্স্যুরেন্স করতে হবে। প্রত্যেক ইয়ারে ডিস্ট্রিবিউটর থেকে শুরু করে হায়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অবধি প্রত্যেকেই এর সাবসিডি এর ইন্স্যুরেন্সের প্রিমিয়াম গুনে যাচ্ছেন। ঠিক আছে, কেন গুনছেন? যদি আপনার বাড়িতে বা আমার বাড়িতে কালকে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে প্রপার্টি কার দায়িত্ব? কার? গভর্নমেন্ট দায়িত্ব নেবে? হ্যাঁ না এখন নেবে না, কারণ আপনি ওই যে প্রপার্টি যার দায়িত্ব তার নিতে তো বাধ্য। আমার বাইক যদি অ্যাক্সিডেন্ট করে, আমি বাইক থেকে যদি কাউকে ঠুকে দিই বা মেরে দিই তাহলে রেসপন্সিবিলিটি কার? আমার। আমার আমার যখন গভর্নমেন্টের প্রোডাক্ট থেকে কোনো রকম ক্ষতি হচ্ছে তখন তো দায়িত্ব কার? গভর্নমেন্টের। গভর্নমেন্ট দায়িত্ব নেবে না কেন? কারণ ওই ইন্স্যুরেন্সের মানে যে চেকগুলো করানো চেকিং পরের কথা, দায়িত্ব নেবে কি নেবে না? নেবে না, নিতে বাধ্য গভর্নমেন্ট। তা বাধ্য কিনা? কারণ এই দুটো কার প্রপার্টি? গভর্নমেন্ট প্রপার্টি। গভর্নমেন্ট বলতে আপত্তি নেই তো কারোর? আপত্তি আছে? না। গভর্নমেন্ট প্রপার্টি, গভর্নমেন্ট প্রপার্টি থেকে অ্যাক্সিডেন্টের দায়িত্ব কার? গভর্নমেন্টের। কিন্তু ওই যে এসবি পেপারে কথা বলেছিলাম মনে আছে? এসবি পেপারের মধ্যে টার্মস কন্ডিশন জুড়ে দেওয়া হয়েছে। কি টার্মস কন্ডিশন? আমি আমার প্রপার্টি কার? আমার, কিন্তু আপনি ইউজ করছেন, রাইট? আপনি যে ওটার মিস ইউজ করছেন না তার কি গ্যারান্টি আছে? বা আপনি যে কন্ডিশনে রেখে ইউজ করছেন সেই কন্ডিশনটা যে ঠিকঠাক আছে, পারফেক্ট আছে, বা সেই কন্ডিশনটা যে অ্যাক্সিডেন্টের জন্য উপযুক্ত নয় তার গ্যারান্টি কে দিচ্ছে? বা আপনি যে কানেকশনটা আমার থেকে নিয়েছেন সেটা নিয়ে আপনি যে রং ইউজেস বা আননেসেসারি জায়গা ইউজ করছেন না তার গ্যারান্টি কে দিচ্ছে? For that cause, as per Supreme Court guidelines, 5 বছরে একবার চেকিং করতে হচ্ছে এখন। ঠিক আছে, সুপ্রিম কোর্ট কিন্তু বলেনি 5 বছর চেকিং করতে, সুপ্রিম কোর্ট বলেছে রুটিন চেকিং করতে। সুপ্রিম কোর্ট কেন বলেছে রুটিন চেকিং করতে? কারণ আপনারা যদি গুগলে সার্চ করেন, গুগলের দুনিয়া এখন 1986 এলপিজি অ্যাক্সিডেন্ট মুম্বাই, ঠিক আছে, সার্চ করে দেখে নেবেন। গুগলের জামানা বা এআই দুনিয়া আপনাকে সমস্ত নিউজ পেপারে কাটিং বের করে দেবে। ঠিক আছে, সেখানে সিরিয়াল অ্যাক্সিডেন্ট হয়েছিল, সিরিয়াল বাস্ট হয়েছিল। সিরিয়াল বাস্ট কেন হয় জানেন? একটা থেকে আরেকটা অনেক বস্তি এরিয়া যেটা হয়, বস্তি এরিয়ায় যদি আপনার একটা কানেকশনে কোনো রকম ভাবে অ্যাক্সিডেন্টে কবলে পড়ে এবং সেই ক্ষেত্রে পরপর যেহেতু ওদের বাড়ি থাকে পরপর কোথাতে যায়? বাড়ি কোথায়? কোনায় বাড়ি। লিলো অ্যাক্সিডেন্ট হয়েছিল 2016-17-তে, মনে আছে? বাড়ি পাশে হয়েছে স্যার, পুরো কারখানায় হয়েছে, কারখানার পাশে যত বাড়ি ছিল সব আমার মানে আমার বাড়ি মিনিমাম 5 কিলোমিটার মোটামুটি, ওইখান দিয়ে মনে হচ্ছে আমার বাড়ির পাশে কেউ বম ফাটাচ্ছে, তো আগুন ওইখানে লেগেছে আমার বাড়ি। এমনি যে আপনার ইলেকশনের সময় যে বমগুলো পড়ে আর ওটা 20-25টা ফাটানো, ওটা 20-25টা ফাটানো আর একটা সিলিন্ডার ফাটা, তার 4 ডবল
আর সিলিন্ডার উড়ে আবার কত মানে হাফ কিলোমিটার থেকে বেশি দূরে পড়েছে ওইটা। আমরা বাড়িতে প্রত্যেকে একটা করে মোটামুটি অ্যাটম বোমা নিয়ে চলছি, একটা জায়গায় দুটো নিয়ে চলছি। হ্যাঁ, সাবধান। দুটো, যাদের বাড়িতে দুটো কানেকশন মানে দুটো করে সিলিন্ডার আছে, দুটো করে অ্যাটম বোমা নিয়ে চলছি, ঠিক আছে? সাবধান, যদি মিসইউজ হয় দম করে ফাইটা যাবে। হ্যাঁ, ফেটে গেলেই গেল। শিখে যাচ্ছে শিখে গেলে কি করে সাবধান থাকবে? আমরা নিজেরটাও তো হ্যাঁ। চেক আপ করবো স্যার, কিছু তো বেনিফিট থাকবে আমাদের। যাই হোক, তো সিলিন্ডার রেগুলেটর গভর্নমেন্ট প্রপার্টি, বাট ইউজ কে করছে? কাস্টমার করছে। কাস্টমার যে সেটা মিস ইউজ করছে না বা কাস্টমার যে সেটাকে প্রপার কন্ডিশনে রেখে ইউজ করছে সেটা দেখার জন্য আমরা যাব 5 বছরে একবার। 5 বছরে একবার সেটিং করার পরে তাকে একটি পেপারস প্রোভাইড করা হবে, মানে তাকে তার থেকে টাকা নেওয়া হচ্ছে, তার একটা পেপারস প্রোভাইড করা হবে এবং তার ডিজিটাল রেকর্ড সংগ্রহ করা হবে। ডিজিটাল রেকর্ড মানে কি হচ্ছে? বর্তমান যে কন্ডিশন আপনার আছে সেই কন্ডিশনের একটা রেকর্ড সংগ্রহ করা হচ্ছে। তার মাধ্যমে যদি ইন ফিউচার আপনার কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে আপনি এর উপরে বেস করে ইন্স্যুরেন্স ক্লেম করতে পারবেন। আর প্রত্যেকটা কানেকশন ইন্স্যুরেন্সের আন্ডারে আছে। ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কে গুনছে? ডিস্ট্রিবিউটর, কোম্পানি এন্ড গভর্নমেন্ট, নট দ্য কাস্টমার। ক্লিয়ার? এক্ষেত্রে আপনার ইন্স্যুরেন্সের কথা যখন বলবেন, কাস্টমার বলবে আপনি কি ইন্স্যুরেন্স করাতে এসেছেন? ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিতে এসেছেন আমার কাছে? তো আপনারা কি করবেন? আপনি রুটিন চেকিং এসেছেন, চেকিং চার্জ হতো, আপনার অলরেডি ইন্স্যুরেন্স করা আছে বা আপনার অলরেডি গ্যাস কানেকশনটি ইন্স্যুরেন্সের আন্ডারে আছে। যদি ইন ফিউচার কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, ইউ ক্যান ক্লেম দ্য ইন্স্যুরেন্স অ্যাজ পার প্রসিডিওর। ক্লিয়ার? আপনি ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী। ডিরেক্টলি বলবেন না আপনি ক্ষতিপূরণ পাবেন। মানে কি করে এই ইন্স্যুরেন্সের কথা শুনে কাস্টমার যেহেতু ইন্স্যুরেন্সটা খুব ভালো খায় বা গ্রামের দিকে কাস্টমার বিশেষ করে ইন্স্যুরেন্সটা ভালো বোঝে বা ওদের বেনিফিটটা ভালো বোঝে, ক্যাটাগরি যখন বুঝবো বেনিফিটে যাবো দেখবেন আমরা, তখন তারা কি করে হট করে বলে ইন্স্যুরেন্সের জন্য আপনাকে 225 টাকা দিতে হবে। এই মিস ইউজ বা মিস ল্যাঙ্গুয়েজ জন্য ইউজ না হয়। ক্লিয়ার? ইন্স্যুরেন্স অলরেডি কাস্টমারে করা আছে, প্রত্যেকটা ক্যাশের বিলে নোটিফিকেশন দেওয়া আছে। আমরা কি করতে এসেছি? আমরা তার রুটিন ভেরিফিকেশন করতে এসেছি বা অ্যাড্রেসিফিকেশন করতে এসেছি। প্রত্যেকে পরের দিন যখন ট্রেনিং এ আসবেন, কালকেও সেম টাইমে ট্রেনিং এ আসার সময় অবশ্যই নিজ প্রত্যেকের বাড়িতে গ্যাস আছে, এসপি হতে পারে ইন্ডিয়ান হতে পারে, এবং তাহলে প্রত্যেকের বাড়িতে এসবি পেপার আছে। প্রথমে যখন গ্যাস নিয়েছিলাম একটা পেপার দিয়েছিল আমাকে, সেই পেপারটার বোথ সাইড ফটোগ্রাফস গুলো নিয়ে আসবেন বা অরিজিনাল নিয়ে আসবেন বা জেরক্স করে আনতে পারেন, যেটা খুশি। ঠিক আছে? কি করবেন? বাড়িতে যাবেন, প্রত্যেকটা যে গ্যাস নিয়েছিলেন তার এসবি পেপারের বোথ সাইডের ফটোগ্রাফস বা অরিজিনাল। ক্লিয়ার? ওখানে আমরা দেখবো কি নোটিফিকেশন দেওয়া আছে। প্লাস গ্যাসের বিল কোনো কাজে লাগে না, ডেলিভারি হওয়ার পরে লাগে কি? কেউ জিএসটি সাবমিট করেন না, লাগে না কোনো কাজে। 5টা করে বিল নিয়ে আসবেন, যার যে কোম্পানির বিল থাকুক না কেন 5টা করে বিল নিয়ে আসবেন। স্যার আমাদের কানেকশনটা অ্যাকচুয়ালি যে রিসিপ্টটা পাই আমরা সেই রিসিপ্টটা দিয়ে দেবো। করতে আসলে একটু বাবাকে জিজ্ঞেস করুন। আমি তো খুঁজে দিব স্যার, রিসিপ্টটা বলতে 5টা রিসিপ্ট নিয়ে আসবো। হ্যাঁ, রিসিপ্ট তো পেয়ে যাবো। রিসিপ্টই আমার খোঁজার মেন ঝামেলা। আমি অনলাইন আসার পর না রিসিপ্ট করে কোথায় রেখে রিসিপ্ট কোনো একটা দুটো খুঁজতে পারি, 5টা খুঁজতে পারি। আমরা 5টা বলেছি, 5টাই আনতে হবে, 5টা জেরক্স করে আনবেন তো বাবা। আজ একটাই 5 বার দিয়েছি। ঠিক আছে? মিনিমাম 5টা করে বিল আর সাথে হচ্ছে এসবি পেপার। তাহলে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে। প্লাস বিল তো অলরেডি আমরা এসপি দিয়ে দিয়েছি। আপনাদের কোশ্চেন থাকতে পারে এসপি এর জায়গায় ভারতে কি লেখা আছে, বা এটা হয়তো আপনারা কাস্টমাইজ করেছেন, আমার বিলে অন্যরকম কিছু লেখা আছে, হতেই পারে কিনা। কাস্টমার তো বলবে এই কোশ্চেন গুলো আপনাদেরকে, তো সেক্ষেত্রে কিভাবে তাকে অ্যাভয়েড করবেন বা কিভাবে তাকে গাইড করবেন সেটার জন্য আপনার প্রেজেন্ট বিল আমাদের দরকার। আর সাথে এসবি পেপারে হচ্ছে কেন চেকিং হচ্ছে। কাস্টমার বলতে পারে যে আপনি আজকে আমাকে এসে বলছেন 2026 সালে, আমি কানেকশনটা 2085 সালে নিয়েছি বা 90 সালে নিয়েছি, তখন থেকে এখনো অবধি তো আমার বাড়িতে কেউ চেকিং নিয়ে আসেনি। তাহলে এখন এসে আপনি আমাকে রুলস শেখাচ্ছেন, তখনকার রুলস তো ছিল না, এটা বলতে পারি কিনা। আমরা যে কানেকশন রিলিজ করেছি কানেকশনের এগেইনস্টে রুলসটা আছে নিশ্চয়ই, সেই রুলসটা কোথায় আছে না দেখিয়ে আমি কি কাস্টমারকে স্যাটিসফাইড করতে পারবো? কাস্টমার ছাড়া নিজেকে স্যাটিসফাইড হতে পারবো? আমি স্যাটিসফাইড না হলে কাস্টমারকে স্যাটিসফাইড কি করে করবো? হতে পারবো কি? রাইট? প্লাস আরো একটা ফাঁকিবাজি জায়গাও আছে এসবি পেপারের মধ্যে। ফাঁকিবাজির অনেক ব্যাপার আছে। কি ফাঁকিবাজি ব্যাপার? রেগুলেটরের ক্ষেত্রে রেগুলেটর নাম্বার আপনাদেরকে খুলতে লিখতে হবে, মানে প্রত্যেকটা কাস্টমার রেগুলেটর খুলতে হবে। যারা রেগুলেটর খুলতে চাইছেন না তারা ওই ফাঁকিবাজি শিখতে হবে। রেগুলেটর নাম্বার এসবি পেপারে লেখা আছে, সেখান থেকে কপি পেস্ট করবে। যদি আপনি এসবি পেপার চোখের সামনে নাই দেখলেন তাহলে আপনি কি করে গ্যাস নাম্বার সিরিয়াল নাম্বার খুঁজে বের করবেন? পারবেন? ক্লিয়ার?
ডান, তাহলে এসবি পেপার আর 5টা করে বিল কালকে আমরা নিয়ে আসছি সেম টাইমে। ওকে ডান, ঠিক আছে। নাম্বার বলতে কোনটা? এই তো লাফালাফি শুরু করে দিলে হবে, তবে পুলিশ সন্ধ্যা। ঠিক আছে। ওকে ডান, তাহলে রেগুলেটর সিলিন্ডার কার প্রপার্টি, গভর্নমেন্ট প্রপার্টি কাস্টমার কিভাবে ব্যবহার করছে এটাই আপনার লাগবে। এই 5% এর মধ্যে এটা পড়ছে। আর ম্যাক্সিমাম কাস্টমারের কোশ্চেন হচ্ছে 236 কেন দেবে, অন্য কোনো সমস্যা কাস্টমারের নেই, 236 টাকা কেন দেবে, ঠিক আছে? তো কেন দেবে কাস্টমার? কারণ সে যে গ্যাস কানেকশন ব্যবহার করছে তো সিলিন্ডার রেগুলেটর কার প্রপার্টি, গভর্নমেন্ট প্রপার্টি। অ্যাক্সেস গুলো দায়িত্ব কার? গভর্নমেন্ট গভর্নমেন্ট দায়িত্ব নেবে কিসের উপর ডিপেন্ড করে নেবে? মানে এই যে চেকিং গুলো মানে ইন্স্যুরেন্স কিসের উপর গভর্নমেন্ট দায়িত্ব নেবে মানলাম আমি, কিসের উপর ডিপেন্ড করে নেবে? আপনার রান্নাঘরের কন্ডিশন কি অফিসে বসে জানা সম্ভব? না। সম্ভব নয়। তার জন্য রুটিন ভেরিফিকেশন 5 বছরে একবার করে ভেরিফাই হবে এবং তার ডিজিটাল রেকর্ড সংগ্রহ করা হচ্ছে মানে রাখা থাকবে। যদি ইন ফিউচার কোনো অ্যাক্সিডেন্ট ঘটে সেক্ষেত্রে আপনার ইন্স্যুরেন্স ক্লেম আপনি ইন্স্যুরেন্স ক্লেম করতে আপনার এই পেপারস লাগবে, ঠিক আছে? এবং রুলসই আছে, যদি আপনার ইন্সপেকশন কমপ্লিট না হয় আপনি কিন্তু ইন্স্যুরেন্স ক্লেম ছাড়ুন গ্যাস বুক করতে পারবেন। ওকে ডান, এটা না রুটিন চেকআপ না করালে মানে গ্যাস বুক করতে পারবে না। নিয়ম তাই, কিন্তু কোনো ডিস্ট্রিবিউটর মানে না, বা আমরা কোনো ডিস্ট্রিবিউটর কাস্টমারকে ব্লক করতে যাব না। এমনি যা ব্লক করে দিয়েছে অলরেডি। এখন জানেন কি, যাদের কেওয়াইসি হয়নি বা যাদের কেওয়াইসি অ্যাপ্লিকেবল নয়, নন সাবসিডি কাস্টমার ছিল, প্রত্যেকের কানেকশন বন্ধ করে দিয়েছে, তারা বুকিং করতে পারছে না। হ্যাঁ, এখন গ্যাসের অফিসে যদি আপনি যাবেন দেখবেন প্রচুর লাইন পড়ে আছে। ওই একই কারণ। 2023 সালের অর্ডার এখনো সে কার্যকরী হলো 26-এ এসে। 2023 সালের মার্চে মনে লাস্ট ডেট ছিল ওদের, না 2023-এ অর্ডার করেছিল, ওই জুলাইতে লাস্ট ছিল, তো সেটা এখন এসে কার্যকরী হলো। মানে জুলাই 1 তারিখ থেকে কোনো কাস্টমার বুকিং করতে পারছেন না যাদের কেওয়াইসি ফেলড হয়ে আছে। আগে কেওয়াইসি কভার হবে, দেন তিনি কাজ করতে পারবেন। মাল্টিপল কানেকশন থেকে শুরু করে বাকি যা কিছু সব শেষ, ঠিক আছে? মানে এটাও সেম তাই তো? মানে এটাও সেমই হবে এটা সেম হবে বলতে মানে যদি না চেকআপটা করা যায়। নিয়ম তাই। এবার ডিস্ট্রিবিউটর দেখাবে না, আমাদেরকেও কম্প্রোমাইজ করতে হবে কিছু ক্ষেত্রে, যে আমরা সবসময় যে স্টেপ নেব আমরা দেখুন চেষ্টা করবো কাস্টমারকে বুঝিয়ে করার। কারণ এই যে আপনারা বলছেন বা বন্ধ করা যে নিয়ম বন্ধ করার, কিন্তু খোলার তো নিয়ম, বন্ধ করার পরে তো খুলতে হবে, যখন চেকিংটা করবে খুলবোটা কি করে? তার প্রসিডিওর জানেন? আপনার প্রসিডিওর ভেরি ডেঞ্জারাস প্রসিডিওর। আমাকে এখান থেকে মেল করতে হবে এসওকে। এসও মানে হচ্ছে এরিয়া সেলস অফিসার। এসও সেই মেল দেখে উপরের যিনি আছেন ডিজিএম তার থেকে সিগনেচার করে পারমিশন নেবেন, তারপর তিনি তার পোর্টাল থেকে ওটাকে অ্যাপ্রুভ করবেন। অ্যাপ্রুভ করার পরে আমাকে সেটা অ্যাক্সেস করতে হবে, করে সেটাকে স্টার্ট করতে হবে, আনব্লক করতে হবে। বুঝতে পারলাম? যে লং প্রসেস এবং ডেঞ্জারাস প্রসেস, সেই জন্য ম্যাক্সিমাম ডিস্ট্রিবিউটর এটাকে অ্যাভয়েড করে, ঠিক আছে? মানে ব্লক মানে হচ্ছে নর্মাল ব্লক নয়, ব্লক মানে হচ্ছে এসও ব্লক। এখন আর নর্মাল ডিস্ট্রিবিউটর ব্লক করতে পারে না, সব এসও ব্লক হয়ে গেছে। বুঝতে পারলেন? তো এই জন্য কোনো ডিস্ট্রিবিউটর ব্লক করতে চাই না, বা আমরাও চাই না ব্লক করতে। কারণ ব্লক খুলে ধরুন আজকে ব্লক করলেন, আপনি আজকে চেকিংয়ে গেলেন একটা এরিয়ায়, চেকিংয়ের মধ্যে আপনার 100টা কনজিউমার ছিল, 100টার মধ্যে 5টা কনজিউমার আপনার চেকিং করলো না। ওকে, 5টা কাস্টমারকে আমরা ব্লক করলাম, বা 5টার মধ্যে 3টে হয়ে গেল, 2টোকে আমরা ব্লক করলাম। এই 2টো কাস্টমারকে ব্লক করলাম, 2টো কাস্টমার ব্লক করলে জানতে পারবে কবে? যবে সে গ্যাস বুক করতে যাবে, বা আমরা যখন ফোন করে তাকে বলবো, তাই তো? আমরা ফোন করে বললে সে ধ্যান দেবে না, সে যেহেতু আমাদের আগের কথা শুনেনি, পরের কথা শুনবে না, ভয় দেখাচ্ছে ভাববে, রাইট? তো আমরা ব্লক করে দিলাম, করে দেওয়ার পর সে জানতে পারলো কবে? সে 2 মাস বা 3 মাস পরে জানতে পারলো। তখন সে কি করবে? সে অফিসে আসবে বা সে অনলাইনে কমপ্লেন রেজিস্টার করবে, রাইট? যখন সে কমপ্লেন রেজিস্টার করবে তখন সেটা আমাদের কাছে আবার আসবে। আসার পর তখন আমি কাস্টমারকে দেখে দেখবো না সে ব্লক হয়ে আছে, দিস দ্য ম্যারিটাল ইন্সপেকশন ফেল্ড বা আদার্স এনি কজ, ঠিক কিনা? তখন আমি যখন দেখবো তাকে, দেখার পর আমাকে কি করতে হবে? স্টেপ দিতে হবে ইনস্ট্যান্ট। আমার তো কমপ্লেন রেজিস্টার্ড হয়েছে, বা সে আমার কাছে এসে তোমার গ্রাহক, আমার কাস্টমার, আমি তাকে তো হ্যারাসমেন্ট করতে পারবো না। সে আমাকে হ্যারাসমেন্ট করেছে বলে আমি সেই থিঙ্কিং থেকে তো হ্যারাসমেন্ট করতে পারি না, পারি কি? তাহলে তো ব্যবসা করতে পারবে না কোম্পানি, পারবে কি? তাহলে সে করতে পারবে না, তাহলে কি করবে? সে সেই সময় কুইক অ্যাকশন দেবে। তাহলে এবার ভাবুন, ওই একটা কাস্টমারের জন্য আমাকে কিন্তু লোক পাঠাতে হবে সেই স্পট চেকিংয়ের জন্য, নয় কি? এবং সে যাবে, যে তার রিপোর্ট তৈরি করবে, সেই রিপোর্ট আমাদেরকে দেবে, তারপর সেটা রিপোর্টটা হেড অফিসে আমরা মেল করে পাঠাবো। হেড অফিস সেটাকে
মানে ডিজিএম থেকে সিগনেচার নিয়ে এসো পারমিশন দিয়ে অ্যাক্সেস করবে, মানে অ্যাক্সেস পারমিশন দেবে আমাদেরকে, তারপর আমরা সেটাকে কাস্টমারকে বুকিং এর জন্য ওপেন করতে পারবো। টোটাল প্রসেসে মিনিমাম 7 থেকে 15 দিন টাইম লাগে। আর একটা সিঙ্গেল কাস্টমারের জন্য কোনো এসও বসে নেই, এটা মাথায় রাখতে হবে। এমনও কনজিউমার আমাদের কাছে আছে যে কনজিউমারটা 2 বছর আগে আমরা ব্লক করেছি, এখন অবধি সেই কনজিউমার আনব্লক করতে পারি ডিউ টু দ্য এসও বলতে পারেন, ডিউ টু দ্য কাস্টমারের অনিচ্ছা বলতে পারেন, ডিউ টু দ্য অনেক ইস্যু বলতে পারেন। তার মানে কি ব্লক করবো না? অবশ্যই ব্লক করবো। যেটা আনপ্রফেশনাল বিহেভিয়ার করবে, যেটা আমাদের কথা শুনবে না, আমাদের সেফ অপশন ব্লক করা। কিন্তু ব্লক করার আগে আমরা 3টে স্টেজে তাকে বোঝাবো, যতটা পারা যায় বুঝিয়ে করা। যেটা বুঝবে না একদম, তার জন্য ব্লকই একমাত্র অপশন, সেকেন্ড কোনো অপশন নেই। কিন্তু আমরা কোনো কাস্টমারকে ভুল করে বলবো না ব্লক করে দেবো। আমরা বলবো কাস্টমার আপনার গ্যাস নিয়ে সমস্যা হতে পারে, তার বাইরে কিছু বলবো না। আপনারা তো বলবেনই না, আমরা বললেও বলতে পারি, কিন্তু আপনারা বলতেই পারেন না, কারণ আপনার স্পটে আছেন। কোন কাস্টমার কি মাইন্ডে আছে আপনি জানতে পারবেন না। সেকেন্ড, কোন কাস্টমার কোন ক্যাটাগরি সেটাও যে আপনি সবসময় আইডেন্টিফাই করতে পারবেন তাও নয়। আছে ভেজা বিড়ালের মতো, দেখা গেল কোনো গভর্নমেন্ট বড় অফিসার, তার সোর্স আর আমাদের সোর্স কি এক হবে? তার সোর্সিং অনেক উপরে হবে। সে কি করবে? সে আপনার নামে একটা ফলস অ্যালিগেশন এনে ফলস একটা কমপ্লেন করবে, ঠিক না? যে আপনি তাকে মিসগাইড করেছেন বা আপনি তাকে জোরজবরদস্তি করে টোটাল সিক্স চাইছেন, হতে পারে কিনা? দরকার কি আছে আমার? ঠিক আছে। আর ম্যাক্সিমাম কাস্টমার বিল দেখার পরে, মানে বিল যেহেতু যাচ্ছে তার ডিউ দেখা থাকছে, এখানে কাস্টমার আপনাদের এই সিচুয়েশন ক্রিয়েট হওয়ার জায়গায় নেই। সেকেন্ডত আরবান এরিয়ার ক্ষেত্রে বা কিছু এরিয়ার ক্ষেত্রে আমরা কাস্টমারদের লেটার পাঠিয়ে থাকি। উপরে আমাদের অনেকগুলো লেটার রাখা আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সব রিটার্ন লেটার, এরকম সেম আমরা কাস্টমারকে লেটার পাঠিয়ে থাকি। মানে কাস্টমার আগে থেকেই জানবে, তাই তো? জানবে, না জানলে কল করে যাচ্ছেন আপনারা। আগে যেত এটা, এখন আর যাচ্ছে না এই বিলে আপডেট করার পরে, বা এখন যে প্রেশার সম্ভব না সেটি করানো। ঠিক আছে, এরকম চিঠি যাবে কাস্টমারের কাছে, দেন চেকিংয়ে যাবে। আরবান এরিয়া কিছু কাস্টমারের চিঠি পৌঁছে গেছে 3 মাস আগে, 2 মাস আগে, 6 মাস আগে। ক্লিয়ার? আচ্ছা, রুরাল এরিয়া রুরাল এরিয়া চিঠি যায় না, রুরাল এরিয়ায় ফোন করে যেতে হয়, বা ডেলিভারি ম্যান পূর্ণ হেল্প করে, শহর এরিয়ায় পূর্ণ হেল্প করে। ওকে, কোথাও কোনো ইস্যু নেই, কল করে যাবেন, তাহলেই মিটে যাবে ঝামেলা। ওকে, ভয় পাওয়ার কিছু নেই এখন। ডান? এনি ইস্যু এনিওয়ার? তাহলে আমার চেকিং করবে কেন? কাস্টমার 236 টাকা দেবে কেন? বোঝা গেছে? 236 টাকা কবে দিচ্ছে? 5 বছরে একবার দিচ্ছে। মাসে কত টাকা পড়ে? জানি মাসে কত টাকা করে পড়ে? 3 টাকা 93 পয়সা পার মান্থ। ঠিক আছে, এর সাথে যদি কোনো কাস্টমারের পাইপ এক্সপায়ার হয়, তাহলে পাইপ এক্সপায়ার চেঞ্জ করবেন, 190 টাকা এক্সট্রা লাগবে কাস্টমার। রাইট? পাইপের যদি কোনো প্রবলেম হয়, কোনো প্রবলেম থাকে মানে এক্সপায়ার্ড হলে তো এখানে এই যে ফাঁকা আছে, যেমন এখানে, সেক্ষেত্রে এখানে কি হবে? ফাঁকা থাকলে অলরেডি এক্সপায়ার্ড হয়ে গেছে বা আমাদের থেকে পাইপ নেননি, আর ডেট থাকলে ডেট লেখা থাকবে। বুঝতে পারলেন? মানে পূর্ণ ইনফরমেশন দেওয়া থাকবে। সেম ইনফরমেশনটা আপনারা অ্যাপসে পাবেন দেখতে। আমরা দুটো অ্যাপসের অ্যাক্সেস দেবো আপনাদেরকে, সেই দুটো অ্যাপসে দেখতে পাবেন, প্লাস অ্যাক্টিভ ফোন নাম্বার দেখতে পাবেন। ঠিক আছে, ইকিউআইসি হয়েছে কি হয়নি, মানে এখানে যে ইনফরমেশনগুলো আছে সমস্ত ইনফরমেশন আপনারা ওখানে দেখতে পাবেন। ক্লিয়ার? স্যার একটা question। যদি আমরা নিজেদের গিয়ে দেখি যে তার হোস্টটা এক্সপায়ারির আগেই নষ্ট হওয়ার প্রবণতায় আছে বা নষ্ট হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে কি আমরা তাকে রিকোয়েস্ট করতে পারি যে আপনি হ্যাঁ, রিপ্লেস করতে পারেন। যত রিপ্লেস করবেন আপনাদের পয়সা, না করবেন না। মানে কোনো কাস্টমার 2 মাস, 6 মাস, 1 বছর আগে বা আর্লিয়ার তো লেখাই আছে অলরেডি, যদি ড্যামেজ হয় আগে থেকে চেঞ্জ করে দিতে পারবেন, নো ইস্যু দেয়। ঠিক আছে, ওটা সেলস নিয়ে কথা, আপনি আগে থেকে করলেও সমস্যা নেই, কিন্তু গল্প হয়ে আছে অন্য জায়গায়। কি গল্প হয়ে আছে দেখুন, পাইপে লেখা আছে 5 বছরের গ্যারান্টি, লেখা আছে না, তুলে দিয়ে যাও। সেক্ষেত্রে মানে যাও, তুলে দিলাম নাকি? দিলে ভালো কাজ করে না। কিন্তু স্যার এখানে আছে স্যার ওটা এক্সপায়ারি ডেট। না না, ওয়ারেন্টি যা ফাইল আছে ব্যাঙ্গালোর। যাই হোক,
লেখা থাকতো পুরোনো পাইপে, এই পাইপগুলো লেখা নেই, পরের পাইপে আশা করে লেখা থাকবে। তো পাইপ যদি আপনি আগে চেঞ্জ করতে পারেন চেঞ্জ করে দেবেন, নো ইস্যু দেয়ার, সেখানে কোনো ব্যাপার নেই। এক্সট্রা সেলসের আপনাদের প্রফিট আছে, নো ইস্যু দেয়ার। ওকে, আচ্ছা ডান। এনি ইস্যু এনিওয়ার? এই অবধি বুঝতে কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, কাস্টমার যদি 236 নিয়ে কোনো কথা বলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো। আচ্ছা 190 টাকা পাইপ, কাস্টমার যদি পাইপ স্পেয়ার হয় সেক্ষেত্রে কাস্টমার একটা পাইপ পাচ্ছে, পাইপের এগেইনস্টে কাস্টমার আপনাকে 190 টাকা প্রোভাইড করছে। যদি পাইপটা আপনি লাগিয়ে দেন তাহলে সেক্ষেত্রে আরো 10 রুপিস বা 20 রুপিস কাস্টমার থেকে আপনারা চাইতে পারেন বা ডিমান্ড করতে পারেন। ঠিক আছে? হ্যাঁ 20 রুপিসে বেশি নেওয়া যাবে। হ্যাঁ 20 রুপিসে বেশি নেওয়া যাবে। 20 রুপিসের ম্যাক্সিমাম 20 রুপিস, 20 রুপিসের বেশি নেওয়া যাবে না। ভিডিও দেখেছেন না? না, আপনি কালকে বলছেন। আচ্ছা 20 রুপিসের ম্যাক্সিমাম 20 রুপিস আর বেশি নেওয়া যাবে না বা ডিমান্ড করা যাবে না। ক্লিয়ার? নাম্বার 2, কোনো কাস্টমার যদি রেগুলেটর খারাপ থাকে বা অন্য কোম্পানি থাকে তাকে আমি 7 থেকে 15 ডেজ ম্যাক্সিমাম টাইম দেব, বা 3 to 7 ডেজ, যে যত কম দেওয়া যায় তাকে রিপ্লেস করতে বলবো, এবং বললাম আমাদের রেগুলেটর দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে, সেই রেগুলেটর দেখে ওটাকে ঠিক করে দিতে হবে। ক্লিয়ার? এবং কোনো কাস্টমার যদি নিচে রেখে ব্যবহার করেন, আচ্ছা এখানে একটা কন্ডিশন আছে আমাদের, সেটা হচ্ছে নিচে রেখে ইউজ করা যাবে না কেন বলতে পারবেন? গ্যাস ফ্লোটা ভালো থাকবে। মানে কোনো বিপদ ঘটলে যাতে তাড়াতাড়ি বেরিয়ে আসে। স্যার গ্যাস সবসময় আপওয়ার্ডে তাড়াতাড়ি ফ্লো করে, ওই জন্য তো নিচে থাকে। সব সময় নয়। গ্যাসের ধর্ম কি? এটা ধরুন উপরে ফ্লো করে। গ্যাস যাবে হচ্ছে কোন দিকে? উপরে কোন দিকে? আমি কোন দিকে নিয়ে আসছি একে জোর করে? নিচের দিকে। নিচের দিকে। কি ফর্মে আছে? লিকুইড। লিকুইড ফর্মে আছে। হ্যাঁ। এবং কি আছে? বাইরের সাথে কি আছে? প্রেসার আছে। Pressure। প্রেসারের জন্য এ হচ্ছে, আমরা যখন পরে একটা ভিডিও পাঠিয়ে দেবো দেখে নেবেন। এখানে এই জায়গাটা আমরা ফাঁকা রাখছি 50 থেকে 20%। এখানে কি থাকছে? এয়ার থাকছে। এই এয়ারটা লিকুইড এলপিজি এয়ারের সাথে মিশে এখানে গ্যাস তৈরি করছে। ওকে, এই গ্যাসটা এখানে আসছে, কিন্তু এই যে ফ্লোটা দেখো আমার গ্যাসটা এই অবধি ফুল থাকে, এই অবধি কি আসবে? গ্যাস আসবে, যেহেতু উপর থেকে যাচ্ছে, কিন্তু এরপর থেকে এখানে কি আসার কথা? লিকুইড। এখানে জমতে থাকবে লিকুইডটা, তাই তো? এখানে যদি এক ফোঁটা লিকুইড চলে আসে বা এই গ্যাসটা যদি পাইপটার কোনো জায়গায় লিকেজ থাকে, সেই লিকুইড ফর্মটা যদি আমার বেরিয়ে যায় এক ফোঁটা, তাহলে এই রুমটা এক ফোঁটা লিকুইডের জন্য যথেষ্ট। এক ফোঁটা লিকুইড, এক ফোঁটা লিকুইড যদি আপনি এখানে ফেলে দেন, নর্মাল বায়ুর সাথে মিশে ঢুকে দিন, গল্প শেষ। এলপিজি কিন্তু বলতে পারেন এক ফোঁটা লিকুইড এতটা কার্যকরী? অবশ্যই কার্যকরী। আমার ছবিগুলো নিচে রেখেই বানাই দিই আর বানাবো না। গান প্লাস সাথে কি আছে? এখান থেকে কি উঠছে? গ্যাস আসছে, লিকুইড গ্যাস, গ্যাসে তৈরি হচ্ছে, তৈরি হয়ে এখানে কি আসছে? এখানে গ্যাস আসছে, এরপর থেকে লিকুইডে কনভার্ট হতে শুরু করছে, রাইট? কিন্তু খেয়াল করুন এখানে যদি প্রেসার শেষ হয়ে যায়, পি এন্ড, তাহলে কি হবে? গ্যাস উঠবে। এই জন্য যখন আপনি দেখতে পাবেন বিয়ে বাড়িতে রান্না হয় বা কোনো অনুষ্ঠান বাড়িতে রান্না হয়, তখন গরম জল উপর থেকে ঢালে বা গরম জলের মধ্যে বসিয়ে রাখে। হ্যাঁ, ঠিক আছে, কেন বসিয়ে রাখে? প্রেসারটা একটু নিচে কারণ গ্যাসের গায়ে যদি আপনি হাত দেন, মানে সিলিন্ডার গায়ে যদি হাত দেন, কি দেখতে পাবেন? ঠান্ডা। এবং এটা কম্প্রেস করা হয়েছে ঠান্ডার মাধ্যমে। ঠিক আছে, এবং ওর অরিজিনাল ধর্মই ঠান্ডা এবং কম্প্রেস ঠান্ডা। ঠান্ডা শীতকালে বিশেষ করে দেখবেন গ্যাস কম দিন যায়, সবাই অভিযোগ থাকে গ্যাস কম দিন যাচ্ছে না। কাস্টমার মন শান্তির জন্য বলে থাকে কি, আমার গরম জল হয়তো বেশি, এই জন্য কম দিন যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা কি, কাস্টমার পুরো সিলিন্ডার ইউজ করতে পারছে না, এবং যারা নিচে রেখে ব্যবহার করছে তাদের ক্ষেত্রে সমস্যাটা আরো বেশি। নিচে লিকুইডটা চলে আসে, প্রেসারটা হয়ে যায়। ঠিক আছে, প্রেসার যখন এখান থেকে শেষ হয়ে যাচ্ছে তখন সেটা আর আসছে না। ক্লিয়ার? বা প্রেসার যখন কম হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আবার কিছু কাস্টমারের ক্ষেত্রে দেখতে পাবেন ওভার প্রেসার, এখন যদিও কম পাওয়া যায় মেশিনে, যেহেতু হয় অটোমেটিক মেশিনে। ওভার প্রেসার মানে কি, রেগুলেটর লাগানোর পরে গ্যাস লিক করছে, প্রেসারটাকে রিলিজ করে দিলে সমস্যা মিটে যায়, বা ও রিং কাটা থাকে, ও রিংটা চেঞ্জ করে দিলে সমস্যা মিটে যায়। ক্লিয়ার? তো প্রেসার প্লাস পয়েন্ট, প্রেসার মাইনাস পয়েন্ট, নিচে যারা ইউজ করছেন তাদের পার সিলিন্ডার পিছু 2 থেকে 2.5 কিলো গ্যাস লস হচ্ছে পার সিলিন্ডার পিছু। 1 কিলো গ্যাসের দাম কত হিসাব করে নিন, ইনটু করে নিন। এবং কাস্টমারদেরকে আপনাকে এটাই বলতে হবে, একটা টেবিলের দাম 2 থেকে 300 টাকা, বা ইট দিয়ে বানাতে পারেন আপনি, অত টাকাও খরচা হবে না আপনার।
কিন্তু 2 থেকে 2.5 কিলো গ্যাস যদি আপনি পার সিলিন্ডার পিছু লস করেন, হিসাব করে নিন বছরে আপনার কতগুলো সিলিন্ডার লাগে এবং তার এগেইনস্টে কত টাকা আপনি লস করছেন। ঠিক আছে, এবার বিপিএল কনজিউমার যারা আছেন তাদেরকে কি বলতে হবে, আপনার একটা গ্যাসের এগেইনস্টে সাবসিডি পাচ্ছেন 300 টাকা, রাইট? তার টেবিলের দাম 300 টাকা। একটা সাবসিডি দিয়ে একটা টেবিল কিনে নেবেন, সাথে 2 থেকে 2.5 কিলো গ্যাস আপনার বেশি দিন চলবে দেখবেন। ক্লিয়ার? ডান? নিচে রেখে ইউজ করতে পারবো না কেন বোঝা গেল? বলুন। স্যার আমি যখন সেফটির জন্য এটাকে আপলোড করবো, তো সেই ক্ষেত্রে যদি কারো গ্যাস নিচে রাখা থাকে, তাকে নিচে রেখে আপলোড করতে পারবেন না বর্তমান নিয়ম অনুসারে বা বর্তমানে প্রেসারের জন্য। আগের নিয়ম ছিল যেমন দেখবো তেমন করব, মানে সিন অ্যান্ড সিন করব, কিন্তু এখনকার যে ডিজিএম এসছে আমাদের কলকাতা জোনে, সেই ডিজিএম এর বক্তব্য হচ্ছে আমার 100% গ্যাস 100% সব সেভ করতে হবে, যেগুলো আনসেভ সেগুলোকে ডেলিভারি করা যাবে না। তো যদি স্যার সেই টাইমে তার কোনো টেবিল বা কিছু মানে উপরে চকি তো আছে, হ্যাঁ চকি হ্যাঁ চকির যে আছে বলুন সরিয়ে দিতে বলবেন, দিয়ে ওর উপরে রেখে, বা টেবিল বা উঁচু যেই জায়গা পাবেন সেই জায়গায় বসিয়ে দিন, বা তাকে 10 মিনিট 20 মিনিট টাইম দিয়ে দিন, দিয়ে পাশের বাড়ি ভিজিট করার পরে বলুন এর মধ্যে ব্যবস্থা করুন, আপনি পাশের বাড়ি থেকে আনবেন কি কার বাড়ি থেকে আনবেন দেখে লাভ নেই, আপনাকে করতে হবে উপরে। ঠিক আছে, যখন আমাদের অ্যাটিটিউড চেঞ্জ হবে, আমরা হচ্ছি অ্যাজ লাইক হচ্ছে কি ক্রিকেটের মতো। ক্রিকেটের রং বদলা জানেন কিসের উপর ভিত্তি করে? পজিশনের উপর ভিত্তি করে। আমাদেরও সেম, যখন আমরা কাস্টমারের ফল্ট খুঁজে পাবো তখন আমাদের রং, মানে আমাদের কিভাবে কথাবার্তার ভঙ্গিমা চেঞ্জ হয়ে যাবে। আবার যখন তার কাস্টমার সবকিছু পারফেক্ট, কোনো প্রবলেম খুঁজে পাচ্ছি না, তখন তার সাথে মিষ্টি করে কথা বলতে হবে, রাইট? আমরা কি করতে যাচ্ছি অ্যাকচুয়ালি? ফল্ট খুঁজে বের করতে যাচ্ছি, কাস্টমার কি কি ফল্ট আছে, কি কি ফল্ট তিনি করছে। ঠিক আছে, এক্ষেত্রে নিচে যে রেখে ইউজ করছে সে অলরেডি ভুল করছে, এবং আমরা ফার্স্টে কাস্টমার বাড়িতে যেতে আগে কাজ হচ্ছে আমার কাস্টমার রান্নাঘরে ফটোগ্রাফ তোলা, না আমার তার কাছে এগেইনস্টে প্রুফস ব্যবহার করা। প্রুফস পেয়ে গেলাম মানে হচ্ছে তার ফল্টটা আমি পেয়ে গেলাম, সেটাকে আমাকে সমাধান করতে হবে, সেটাকে আমাকে ঠিক করতে হবে। এখানে বিভিন্ন রকম অভিজ্ঞতা পাবেন, বিভিন্ন রকম ক্যাটাগরি কাস্টমার। কারোর ফল্ট, আপনি আমার রান্নাঘরে ফটোগ্রাফস কেন তুললেন, চিন্তা নেই, আমরা অথরাইজেশনটা প্রোভাইড করবো আপনাকে, সেখানে ক্লিয়ারলি মেনশন করা আছে। আর প্রপার্টি যেহেতু গভর্নমেন্টের, সেহেতু আপনার রাইটস আছে আপনি ফটোগ্রাফস তুলবেন। ঠিক আছে, এবং এটা এসপিসিএল থেকেই বলছে ফটোগ্রাফস তুলতে, আপনি আমার অর্ডারে হচ্ছে না। ওকে, আমরা মিনিস্ট্রি থেকে বলছে, এসপিসিএল তো আর নিজে বলতে পারবে না। অর্ডার কার? মিনিস্ট্রি। এই 230 টাকা আপনি নিচ্ছেন কাস্টমার থেকে, এর অর্ডার কার? মিনিস্ট্রি অর্ডার। মিনিস্ট্রি অর্ডার কাকে করেছে? এসপিসিএল, বিপিসিএল, আইএসএল কে করেছে? তারা তার ডিস্ট্রিবিউটরকে ফরওয়ার্ড করেছে, মানে আমরা যে সার্কুলার নিয়ে যাবো সেটা কার থাকবে? এসপিসিএল এর থাকবে, তাই তো? হ্যাঁ, অর্ডার কিন্তু গভর্নমেন্টের অর্ডারই হচ্ছে, মানে আপনার আমার অর্ডারে কিন্তু কাজ হচ্ছে না। ক্লিয়ার? ডান? এনি কনফিউশন নিয়ে? আচ্ছা, এবার কাস্টমার বাড়িতে যাবেন নিশ্চয়ই, তাহলে কাস্টমারকে কল করতে হবে না? কল করতে হবে না? বিনা কল করে যাবেন, ইনফরমেশন না দিয়ে যাবেন? আগে কল করে যাবেন। তাহলে লিখে বলুন পরে হেডিং এ, কাস্টমারকে কল করে কি বলবো? আচ্ছা, প্রত্যেকে ডেটা পেয়েছেন? ডেটাটা খুলুন প্রত্যেকে, আগে কল করে কি করব ওটা লিখে একটু ব্রেক দিন, দিয়ে ডেটাটাকে ওপেন করুন। এটা হচ্ছে কোশ্চেন ছিল বাবু, কোশ্চেনটাকে প্রথম থেকে শুরু করতে পারতেন, আর হেডিং ছিল হচ্ছে অন কলিং টাইম। যাই হোক, ছাড়ুন। ডেটাটা হাতে ধরুন প্রত্যেকে, ডেটার মধ্যে দেখুন কি কি ইনফরমেশন পাচ্ছেন। ডেটা, যে ডেটা প্রোভাইড করা হচ্ছে ডেটাটাকে হাতে নিন। डेटा समझते हैं आप? डेटा समझते हैं आप? वो रिसीव कॉपी बिल है, इनवॉइस से बोल सकती हैं, और ये डेटा है। ठीक है, दोनों टर्म्स अलग हैं। ডেটার মধ্যে কি কি দেখতে পাচ্ছি আমরা? দেখুন, ডেটার মধ্যে দেখতে পাচ্ছি আমরা কাস্টমারের সিরিয়াল নাম্বার, উপরে দেখতে পাচ্ছি কোন ডিস্ট্রিবিউটরের ডেটা আছে সেই ডিস্ট্রিবিউটরের নাম, তারপরে কোন এরিয়ার ডেটা সেই এরিয়ার নাম দেখতে পেয়েছি প্রত্যেকে। তারপর দেখতে পাচ্ছি আমরা কাস্টমারের সিরিয়াল নাম্বার লেখা আছে, সিরিয়াল নাম্বার জাস্ট সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার ইজ নট দা কি, ইজ নট দা এনি ভাইটাল নাম্বার। ঠিক আছে, জাস্ট সিরিয়াল নাম্বার, মানে কাস্টমারকে সাজানোর জন্য 1 2 3 4 করে আমরা আইডেন্টিফিকেশন করেছি। এটা আমরা নিজেরা বসাচ্ছি, এর সাথে ডেটাবেসের কোনো সম্পর্ক নেই। ক্লিয়ার? মানে আমরা এক নম্বর সিরিয়ালে ইনস্পেকশন করার পর যে 2 নম্বরই করতে হবে এরকম কোনো মানে নেই। কোনো মানে নেই, আপনারা আপনাদের মতো করে করতে পারেন। ঠিক আছে, এই সিরিয়াল নাম্বারের কোনো ভ্যালু নেই। যদি কালকে আমি জেড টু এ করে দিই, তাহলে লাস্টেরটা 1 নম্বরে চলে আসবে, আর 1 নম্বরটা লাস্টে চলে যাবে। ঠিক আছে, এটার কোনো ভ্যালু নেই। ক্লিয়ার? আচ্ছা, তারপরে কি আছে? কনজিউমার নাম্বার। কনজিউমার নাম্বার কি জিনিস?
কনজিউমার নাম্বার ইজ দ্য আইডেন্টিফিকেশন নাম্বার। আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আধার কার্ড নাম্বার, ভোটার আইডি কার্ড নাম্বার, প্যান কার্ড নাম্বার, কি নাম্বার, এগুলো সব আইডেন্টিফিকেশন নাম্বার আমার, এবং এটা ইউনিক, রাইট? এইচপি ক্যাশের ক্ষেত্রে ইউনিক নয়, অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউটর ওয়াইজ ইউনিক। মানে যদি আপনার ডিস্ট্রিবিউটর আর আমার ডিস্ট্রিবিউটর সেম হয় তাহলে আপনার আর আমার কনজিউমার নাম্বার এক হতে পারবে না, কিন্তু যদি আপনার ডিস্ট্রিবিউটর আলাদা আমার ডিস্ট্রিবিউটর আলাদা হয় তাহলে আমার কনজিউমার নাম্বার এক হতেও পারে। ক্লিয়ার বুঝতে পারলাম? কিন্তু ভারত গ্যাস বা ইন্ডিয়ান গ্যাসের, ভারত গ্যাসের ক্ষেত্রে আলাদা ব্যাপারটা। ভারত গ্যাসের ক্ষেত্রে অল ওভার ইন্ডিয়ায় আপনার একটাই কনজিউমার নাম্বার থাকে। সেম আছে এলপিজি আইডি। এলপিজি আইডি হচ্ছে গ্যাসের বিলে দেখবেন লেখা থাকবে, গ্যাসের বিলটা বের করুন, দেখুন এলপিজি আইডি লেখা আছে। এলপিজি আইডিটা কি জিনিস? এটা হচ্ছে ইউনিক নাম্বার। সিলিন্ডার, হ্যাঁ সিলিন্ডার, সিলিন্ডার না, এলপিজি আইডি। এলপিজি আইডি হচ্ছে কনজিউমার নাম্বারের মতো এলপিজি আইডি হয়। হ্যাঁ এলপিজি আইডি হচ্ছে ইউনিক নাম্বার। ক্লিয়ার? ডান। আর কি আছে এটার মধ্যে? নাম আছে কাস্টমারের, তারপর কি আছে? অ্যাড্রেস আছে। একই অ্যাড্রেসে একই নামে দুজন ব্যক্তি থাকতে পারে, থাকতে পারে, ঠিক আছে? কনজিউমার নাম্বার এক হবে কি? না, না এক হতেই পারে, কেন হতে পারে? মানে যদি ডিস্ট্রিবিউটরটা একই হয়। আপনার কাছে থাকবে কি? ডিস্ট্রিবিউটর থাকে তাহলে। আপনার কাছে থাকবে কি? না, থাকবে না, কারণ আপনি একটা হ্যাঁ, ডিস্ট্রিবিউটর অথরাইজ করতে পারেন একটা টাইম। আমি একটা ডিস্ট্রিবিউটর, আপনি আপনার কাছে মাল্টিপল ডিস্ট্রিবিউটর অ্যাক্সেস করতে পারি না, পারি কি? না। তাহলে হবে না ম্যাক্সিমাম ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে কনজিউমার নাম্বার দিয়ে আমরা আইডেন্টিফিকেশন করতে পারবো। এর সাথে আছে কি? মোবাইল নাম্বার আছে। মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে আমরা আইডেন্টিফিকেশন করতে পারবো কাস্টমার কে আছেন, অ্যাকচুয়াল কাস্টমার কে আছেন, ঠিক আছে? থার্ড কি আছে? নিউ হোল্ডিং নাম্বার বা ল্যান্ডমার্ক। গ্রাম এরিয়ার ক্ষেত্রে ল্যান্ডমার্ক থাকবে, আর হোল্ডিং এরিয়ার ক্ষেত্রে নিউ হোল্ডিং নাম্বার থাকবে, রাইট? নিউ হোল্ডিং মানে হচ্ছে কোন কাস্টমার ধরুন শিফটেড হয়ে গেছেন, আগে এক নম্বরে থাকতেন এখন 4 নম্বরে চলে গেছেন, সেটা হচ্ছে নিউ হোল্ডিং নাম্বার। ক্লিয়ার? নিউ হোল্ডিং নাম্বার আপনার নেই, আমাদের আপনার আছে, ওই তো আছে নিউ হোল্ডিং নাম্বার। হ্যাঁ, নিউ হোল্ডিং নাম্বারের কিছু নেই, বাট এরিয়াতে আছে। एरियाতে আছে। वो तो आपको कॉल करके वो आपका लिखना होगा, আচ্ছা, और ये हम लोग दे देंगे, हम लोग को पता है कौन कस्टमर कहाँ से कहाँ गए, आपको जब कॉल करेंगे तो आपको पता चलेंगे, समझे? আচ্ছা মানে যদি কারো বাড়ি लैंडमार्क তোমার ক্ষেত্রে लैंडमार्क, रूरल एरिया लैंडमार्क, तो वाला স্যার আরবান এরিয়া হোল্ডিং নাম্বারটাই দাও। হোল্ডিং নাম্বার বা ল্যান্ডমার্কও দিয়ে দেবো। অনেক সময় হোল্ডিং নাম্বার ঠিক আছে, ল্যান্ডমার্কটা বুঝতে পারছেন না, সেটাও তো হয়। যদি এখন আমাদের এরিয়া, ওই এরিয়াগুলো ম্যাক্সিমাম সব হোল্ডিং নাম্বারই হয়ে গেছে, পুরোনো দিনে যেগুলো আছে কাস্টমার তাদের হোল্ডিং নাম্বার এখন অ্যাক্সেস পায়নি বা পুরোনো সেই অ্যাড্রেস এখন আপডেট করেনি, সেটাও তো অনেক কাস্টমার পাবে না, সেগুলো কি করবেন? সেগুলোর ক্ষেত্রে স্যার মানে ধরুন আমি ফার্স্ট প্রায়োরিটি হোল্ডিং নাম্বারই রাখবো, বাট সেখানে যদি আমাদের কথা মানে কোনো ফিমেল পার্সন যিনি থাকেন বাড়ি তার সঙ্গে হয়, তিনি হয়তো যদি আমার হোল্ডিং নাম্বার না দিতে পারেন তখন সেখানে আমি ল্যান্ডমার্কটা ইউজ করবো। এমনি হোক না, কনজিউমারের বাড়ি পৌঁছাতে হবে, আপনি হোল্ডিং নাম্বার দিয়ে পৌঁছান না ল্যান্ডমার্ক দিয়ে পৌঁছান, যেভাবে পৌঁছান। হোল্ডিং এরিয়া হোল্ডিং নাম্বার ইজ দ্য বেস্ট। আর মহিলা হোক পুরুষ হোক প্রত্যেকে হোল্ডিং নাম্বারটা জানেন বাড়ি, ও আইডেন্টিফিকেশন নাম্বারের মতো হয়ে গেছে, এটা প্রতিনিয়ত বলতে হয়। এবং এখনকার মহিলারা হোক পুরুষরাও সবাই মোটামুটি পার্সেল বুকিং করে, এবং ডেলিভারি পার্সনকে সে বলছে প্রতিনিয়ত, ঠিক আছে? তো সবাই বাড়ির হোল্ডিং নাম্বারটা জানেন কমসে কম আরবান এরিয়াতে। যাতে নিউ হোল্ডিং হয়, যেমন পঞ্চায়েত এরিয়া এখন নিউ হোল্ডিং দিচ্ছে, আমাদের এটা যেমন 37 নম্বর নিউ হোল্ডিং, এটা অনেকেই জানে না, এই বিল্ডিংই অনেকেই জানে না, এটা নতুন ইস্যু হয়েছে না, বুঝতে পারলাম? দ্যাট ইজ দ্য ইস্যু, ঠিক আছে? ওকে, আচ্ছা এখানে অ্যাড্রেসের মধ্যে দেখুন বাড়ির একটা নাম্বার লেখা আছে, প্রত্যেকটা অ্যাড্রেসের আগে একটা করে নাম্বার দেওয়া আছে, রাইট? এই নাম্বারটা কিভাবে তৈরি হয় জানি আমরা? একটা রাস্তা ধরুন, আপনার এরিয়া নেই, তাই তো? নেই, এটা রুরাল এরিয়া ডেটা। এক কাজ করুন, ডেটাকে এক্সচেঞ্জ করে নিন, আপনি ওকে দিয়ে দিন। এটা একটা রাস্তা ধরুন, এই রাস্তার একটা স্টার্টিং পয়েন্ট থাকবে, একটা এন্ডিং পয়েন্ট থাকবে, ঠিক আছে? এটা স্টার্টিং হতে পারে বা এটা এন্ডিং হতে পারে, ঠিক আছে? বা এটা এন্ডিং হতে পারে বা এটা স্টার্টিং হতে পারে। সেম ভাবে এখানে স্টার্টিং হতে পারে বা এখানে এন্ডিং হতে পারে, এখানে স্টার্টিং হতে পারে বা এখানে স্টার্টিং হতে পারে, ঠিক আছে? এই স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট একটা জিনিস মাথায় রাখবেন, যদি এখান থেকে স্টার্টিং হয় তাহলে এখান থেকে এদিকে বাড়বে, তাই তো? আবার এখান থেকে ঘুরে এদিকে শেষ হবে, এটা এন্ডিং পয়েন্ট, ঠিক আছে? যদি এখান থেকে শুরু হয় এখান থেকে এদিকে যাবে, ঘুরে আবার এখান থেকে এখানে যে এন্ড হবে। যদি এদিক থেকে শুরু হয় তাহলে এখান থেকে এদিকে যাচ্ছে, আর ঘুরে এখান থেকে এদিকে যাচ্ছে। ক্লিয়ার? এনি ডাউট এনি ইয়ার?
যদি এই বাড়ির নাম্বার এখানে যদি স্টার্টিং হয়, স্টার্টিং আমি একটা পয়েন্টে রাখলাম, উপর দিকে রাখলাম বা নিচের দিকে রাখলাম, নিচের দিকে রাখলাম স্টার্টিং, কোথায় গেল এইদিকে, এখানে যদি এখানে যদি এন্ডিং হয় তাহলে এখানে স্টার্টিং, তাহলে খেয়াল করবেন এখানে যদি বাড়ির নাম্বার 1 হয় এখানে বাড়ির নাম্বার 2 3 এভাবে যাবে, ঠিক আছে? সেম এখানে 100 100 এ শেষ হবে বা 50 এ শেষ হবে, রাইট? এবং এর মধ্যে গলিগলা কিছু হবে, রাইট? এবার প্লট বুঝুন, কলকাতা প্লট কিভাবে হয়। তো এখানে একটা বাড়ি আছে, বাড়ির নাম্বার হচ্ছে 5, রাইট? কত নম্বর বাড়ি? 5 নম্বর বাড়ি। বাবা মারা গেছেন, সেদের মধ্যে সম্পত্তি ভাগ হবে কিনা? সেটা মেয়েদের মধ্যে ভাগ হবে। যে ভাগ হলো এটা 3 টুকরো হলো, 3টে ছেলে ছিল 3টে টুকরো হলো, বা 2টো ছেলে ছিল একটা মেয়ে ছিল 3টে টুকরো হলো। তাহলে এদের হোল্ডিং নাম্বার কি হবে? 5 নম্বর বাড়িটা তখন ভেঙে 5/1 হয়ে যাবে, 5/2 হয়ে যাবে, 5/3 হয়ে যাবে। এবিসি হতে পারে, এবিসি হতে পারে, ওকে? সেম এরা আবার এদের মধ্যে ভাগ হতে পারে, এরা বিক্রি করতে পারে। সেক্ষেত্রে যখন বিক্রি করবে 5/3/1/a, ওকে? এরা আবার বিক্রি করতে পারে 1/a, এভাবে হতে যায়। মানে আমরা বাড়তেই থাকবে যদি বিক্রি হয়। ক্লিয়ার? একটা প্লটকে বারবার করে এ হচ্ছে, এটা হচ্ছে কলকাতার নিয়ম। কলকাতা বা আমাদের বারানগর বা দমদম পৌরসভা সব এইভাবে করে, উত্তরপাড়াও এইভাবে করে, মালি মিউনিসিপ্যালিটিও সেম এইভাবে করে। ক্লিয়ার? আমাদের ওইখানে সেম রুলারে হোর্ডিং নেই, রুলারে তোমার ইয়ে ল্যান্ডমার্ক, ডেলিভারি ম্যান সাপোর্ট, ওকে? ডান? এনি কনফিউশন? এবার গলি যখন হবে, গলি থেকে এই নাম্বারটাই ঢুকতে পারে গলিতে, 1 2 3 3 4 5 এভাবে ঢুকতে পারে। যদি আগে গলিটা থাকে, যদি পরে গলিটা হয় তাহলে সেক্ষেত্রে এইভাবে বাই বাই হয়ে যাবে, বা এই গলির মধ্যে বাইটা যদি হয় সেক্ষেত্রে এরকম বাই বাই হয়ে যাবে, ঠিক আছে? এবার একটা জিনিস মাথায় রাখবেন, স্টার্টিং আর এন্ডিং আর হোল্ডিং নাম্বার যখন আপনি এখান থেকে 24 নম্বর বাড়িটা খুঁজবেন, রাইট? এখান থেকে আপনার দেখতে এদিক থেকে বাড়ছে যেত, তাহলে এদিকে আপনাকে কত অবধি যেতে হবে? 39 অবধি, এদিকে 41 অবধি, তার উপরে যেতে পারবেন না, এই মিডলে কোথাও একটা হবে, বুঝতে পারলেন? আরে হোল্ডিং এরিয়ায় বাড়ি এইভাবে খুলতে হবে। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, ডেটার মধ্যে আপনারা দেখতে পাবেন A to Z, তাই তো? রাস্তার A to Z মানে 1 থেকে 100 অবধি দেখতে পাবেন, বা যে অবধি থাকবে সেই অবধি দেখতে পাবেন। কখনো কাস্টমারের হোল্ডিং এর পেছনে ছুটবেন না। অনেক জায়গায় কি হয়, হোল্ডিং নাম্বারটা খিচুড়ি হয়ে যায়, যেমন আমাদের উত্তরপাড়ায় খিচুড়ি হয়ে আছে। কি খিচুড়ি? 1 পরে 10, 10 পরে 100, ঠিক আছে? এখানে আবার 5, আমাদের এরিয়াতেও তাই আছে। ঠিক আছে? মানে ওখানে নিয়ম কি আছে, যে আগে এসে তাকে আগে হোল্ডিং, যে পরে এসে তাকে পরের হোল্ডিং। যদি এটা প্রপার নিয়ম না, এটা একদম থার্ড ক্লাস নিয়ম। কিন্তু অনেক পৌরসভা এভাবে ইউজ করেছে আগে, এখন অবশ্য শুধরে যাচ্ছে বা চেঞ্জ করছে, কিন্তু অনেকে পুরনো হোল্ডিংটা ইউজ করছে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, আমরা দেখব যেটা আমি দেখতে পাচ্ছি চোখের সামনে সেটা আগে করব, তারপরে বাকিগুলো করব। মানে আমি একটা কাস্টমার খুঁজে পাচ্ছি না, ধরুন আমি এখানে 40 নম্বরটা খুঁজে পাচ্ছি না, 40 নম্বর পিছনে ছুটবো না, আমি যেটা পাচ্ছি সেটাকে করব। সেটা যদি আলটিমেটলি না খুঁজে পাই, বাকিটা করার পরে আমি ডেলিভারি ম্যানের সাপোর্টটা কিন্তু পাবো। তাহলে ডেলিভারি ম্যানের মধ্যে থেকে আবার কল করে নেব, এই 40 নম্বর বাড়িটা খুঁজে পাচ্ছি না, কোথায় আছে। বা যদি সেই দিন না খুঁজে পাই, পরের দিন সর্বপ্রথম ডেলিভারি ম্যানের সাথে দেখা করবো ফিজিক্যালি। কল করারকে অ্যাভয়েড করুন, ডেলিভারি ম্যানরা কল তুলতে পারবেন না ম্যাক্সিমাম ক্ষেত্রে, বা কল তুলে আপনাকে সাহায্য করবেন না, যতটা ফিজিক্যালি দেখা হলে করবেন, ঠিক আছে? কি করবেন, ডেলিভারি ম্যানের সাথে দেখা করবেন, দেখা করে ডেলিভারি ম্যানকে ডেটাটা ধরিয়ে দেবেন। ক্লিয়ার? ও আপনাকে সব রুট ম্যাপ করে দেবে, কোনটা কিভাবে যাবেন, কোন বাড়ি কোথায় আছে। ইভেন যদি কোনো কাস্টমার শিফটেড হয়ে থাকে, সেই কাস্টমার কোথায় আছে সেটাও আপনাকে বলবে। মানে স্যার ম্যাক্সিমাম কাজই মানে পরপর আর কি লাইনে, মানে যে যে বাড়িতে ভিজিট করতে হবে একটা এরিয়ার পরপর লাইন, মানে একটা এরিয়াতেই করবে, মানে যখন ম্যাক্সিমামটা একটা এরিয়ায় পড়বে। এবার যখন একটা এরিয়ায় আমার এখানে কনজিউমার 20টা আছে, আমি তো সারাদিন ধরে আপনাকে 20টা কাস্টমার ভিজিট করাবো না, নিশ্চয়ই করাবো কি? তাহলে সেক্ষেত্রে আমার আপনাকে প্রফিট পয়সা কি করে দেবো, সেটা পসিবল নয়। সেক্ষেত্রে আমরা মাল্টিপল পাশের একটা এরিয়া আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে? যদি সেই এরিয়াটা আপনার এই এরিয়া থেকে একটা ডিস্টেন্স হয়ে থাকে, মানে কোনো ডিস্টেন্স হয় না, পাশাপাশি পড়ে, যদি ডিস্টেন্স হয়ে থাকে সেক্ষেত্রে যে আপনি যে মিডল ট্রাভেল করবেন সেটাও কোম্পানি আপনাকে এক্সপেন্স দেবেন টিএতে। বুঝতে পারলাম? ইস্যু এনি? ডান? চলো, হোল্ডিং বোঝা গেছে? আচ্ছা, তাহলে লিখে বলুন এবার কাস্টমারে
কল করে বলবো ওটা কি? কি বলবেন বলুন। আমার বাড়িতে চেকিং করতে আসবেন আপনি, আমাকে ফোন করে বলবেন এটা কাস্টমার থেকে ডেটা থেকে একটা কাস্টমার কনজিউমার নাম্বার ডিটেইলস নিন, নিয়ে বলুন দেখি আমাকে ফোন করুন। স্যার নমস্কার, আমি রাজেন্দ্র এভিনিউ কুইক গ্যাস সার্ভিস থেকে বলছি। স্যার আমাদের এখান থেকে মানে রুলস অনুযায়ী রাজেন্দ্র রেভিনিউ কুইক গ্যাস সার্ভিস থেকে বলবেন। কুইক গ্যাস সার্ভিস রাজেন্দ্র কুইক গ্যাস সার্ভিসের অফিস অ্যাড্রেস ওটা নয়, ওটা হচ্ছে ডেটাটা, মানে ওই কোন এরিয়ার ডেটা আছে সেটা হচ্ছে ওটা, বুঝতে পারলাম? এইচপি গ্যাস আমার বলছেন বলুন নেক্সট। আমার স্যার कोई भी कंज्यूमर डिटेल्स लीजिए, लेके मुझे फोन कीजिए एज लाइक जैसे फोन करते हैं कंज्यूमर को। স্যার আমার নাম আছে সানি আলতাফ, আমি এইচপি গ্যাস থেকে কথা বলছি। वेरी गुड बोलो। স্যার প্রথমে বলতেন হ্যালো, আপনি কি অতনু চক্রবর্তী বলছেন? মতন চক্রবর্তী বলছি। হ্যাঁ, তো আমরা এইচপি গ্যাস থেকে বলছি। আমরা আপনার মানে সাথে কে আছেন? মানে আমি এইচপি গ্যাস থেকে কথা বলছি। তো আমরা আপনাদের সিলিন্ডার রেগুলার চেকআপের জন্য কল করেছিলাম। তো তো উনি একটা শব্দ ইউজ করেছেন তো, তাই তো? হ্যাঁ। এটাই মনে হয় টি ও ইজ বা টি ও ইউ কিছু একটা হয়, তাই তো? তো এটা ইউজ করা যাবে না। তো মাহুম, হ্যাঁ ঠিক আছে, যতবার ইউজ করবেন মনে রাখবেন ততবার কাস্টমারের মনে কনফিউশন ক্রিয়েট হবে। ওয়ান কনফিউশন ইজ ইকুয়াল টু 1 into 100 করে নেবেন। 1 into 100 এতগুলো পোকা কিলবিল করছে মাথার মধ্যে, বুঝতে পারলেন? তো এইগুলো ইউজ করতে পারবো না। প্লাস আমরা যখন কল করবো কনফিডেন্সের সাথে বলবো, যখন দেখে দেখে বলবো, যা লিখে দেবো সেটা দেখে দেখে বলবো। তাহলে বলবোটা কি? কারণ আমি বলছি, এখন লিখবেন না কেউ। আমার কাছে একটা কাস্টমার ডিটেইলস আছে, যার কাস্টমারের নাম হচ্ছে পলাশ দাস। সরি না, ডেলিভারি স্টাফের নাম পলাশ দাস, কাস্টমার নাম কোথায়? দীপ্তি ঘোষ। ঠিক আছে, আমি কল করলাম, ধরুন আপনি আমার কাস্টমার, দীপ্তি ঘোষের বাড়ির লোক আপনি, ওকে? হ্যালো, দীপ্তি ঘোষের সাথে কথা বলতে পারি? হ্যাঁ বলছি। দীপ্তি ঘোষ বলছেন? না, হবেন না, আপনি দীপ্তি ঘোষ। আচ্ছা চলো আবার বলছি, দেখুন। হ্যালো, এইচপি গ্যাস থেকে কথা বলছি। আচ্ছা, আমি কি দীপ্তি ঘোষের বাড়ির লোকের সাথে কথা বলছি? আচ্ছা, আপনার গ্যাসের চেকিং এর জন্য যাওয়া হবে। আপনি আপনার গ্যাসের বই 234 টাকা এবং আপনার একটি আইডি প্রুফ সঙ্গে রাখবেন। যদি আপনার পাইপটি খারাপ থাকে সেক্ষেত্রে চেঞ্জ করতে হবে, আর 190 টাকা এক্সট্রা লাগবে। ওকে, কোনো কনফিউশন নেই, মেনে নিলেন? না মানে না, দায়িত্ব আমি তো चलिए दूसरा कंज्यूमर। হ্যালো, পলাশ দাস কথা বলছেন? ইয়েস আপনি এইচপি গ্যাস থেকে এসকে সদর কথা বলছি। আপনার গ্যাসের চেকিং এর জন্য যাওয়া হবে। গ্যাসের বই 234 টাকা আর একটি আইডি প্রুফ সঙ্গে রাখবেন। যদি পাইপ খারাপ থাকে সেক্ষেত্রে আরো 190 টাকা আপনাকে দিতে হবে। আপনাকে প্রপার বিল প্রোভাইড করা হবে। থ্যাংক ইউ। স্যাটিসফাইড? না স্যার আপনার কোশ্চেন তো বলতে হবে মিডিয়া, আপনাকে আমি তো কেটে দিলাম। থ্যাংক ইউ মানে কেটে গেল ফোন। থ্যাংক ইউ মানে পরে আর কোনো কিছু শুনবো না আপনার আমি, বুঝতে পারলাম? চলুন কোশ্চেন করতে হবে মিডিয়া। হ্যালো, হ্যাঁ পলাশ দাস কথা বলছেন? হ্যাঁ বলুন, বলছি। আচ্ছা, এইচপি গ্যাস থেকে বলছি। আপনার গ্যাসের চেকিং এ যাওয়া হবে। গ্যাসের বই 234 টাকাটা আইডি প্রুফ সঙ্গে রাখবেন। যদি আপনার পাইপ খারাপ থাকে তাহলে চেঞ্জ করতে হবে, 190 টাকা আরো থাকবে। থ্যাংক ইউ। কিন্তু আমার পাইপ তো ঠিকই আছে। পাইপ ঠিক আছে, কোনো ব্যাপার নেই স্যার, আপনার গ্যাসের বিল দেখে নেবেন। যদি পাইপ চেক করে দেবেন, যদি পাইপ ভালো থাকে কোনো চেঞ্জ হবে না। পাইপ যেমন আছে তেমন ইউজ করবেন। যদি খারাপ হয় তাহলে চেঞ্জ করবেন একদম। আর কেন দেব? 234 টাকা কেন দেবো? গুড, 234 টাকা আপনি এই জন্য দেবেন কারণ আপনি গ্যাস কানেকশন ব্যবহার করছেন। তার সিলিন্ডার রেগুলেটর সরকারি গভর্নমেন্ট প্রপার্টি এবং তার রুটিন ভেরিফিকেশন আমরা যাচ্ছি এবং ভেরিফিকেশন চার্জ 236। সেইটা অলরেডি দেখবেন আপনার গ্যাসের বিলে নোটিফিকেশন দেওয়া আছে। আপনার গ্যাসের বিলের ভেতরে লেখা আছে, কাইন্ডলি পড়ে নেবেন। ফন্টের সেকেন্ড লাস্ট সেকেন্ড নম্বর এন্ড ব্যাক সাইড 5 and 9 নম্বর পয়েন্ট বা 8 নম্বর পয়েন্ট চেক করে দেবেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা শোনো, বলো অ্যাজ লাইক। নমস্কার, শ্যামল কুমার মল্লিকের বাড়ির কথা বলছি। বলছি।
স্যার আমি এইচপি শ্যামন্তলার মন্ডলের বাড়ির লোক বলছেন, এটা বলবেন না আপনি এখন এই ক্ষেত্রে, বা বলতে পারেন। আমরা কখন বলছিলাম দেখুন, খেয়াল করুন, যখন লেডিস হচ্ছিল, কাস্টমারের নাম লেডিস হচ্ছিল এবং ফোন যখন বলছিলেন জেমস পারসন, তখন আমরা বলছিলাম বাড়ির লোক। বাকি ক্ষেত্রে আমরা কাস্টমারকে ডিরেক্টলি বলছিলাম বা ডিরেক্ট পারসন হিসাবে, ঠিক আছে? তো আপনারা বলতে পারেন বা বাড়ির লোক বলেই বলতে পারেন, নো ইস্যু দেয়। বা আমরা চাইবো কাস্টমারকে ডিরেক্টলি হিট করুন, আপনারা ডিরেক্টলি হিট করলে যে এফেক্টটা হবে, নাম থেকে, আর যদি মেল কাস্টমার ফোন করে তাহলে আপনি যে নাম হ্যাঁ, বা যদি উল্টোটা হয় তাও সেম। ওকে, আচ্ছা চলো চলো। নমস্কার, আপনি কি শ্যামল কুমার মল্লিক কথা বলছেন? হ্যাঁ বলছি। স্যার আমি এইচপি কাছ থেকে কথা বলছিলাম। হুম, ব্যাস হয়ে গেল, চলুন নেক্সট রেডি করে নিন মনে মনে। হ্যালো হুম, হ্যালো, আপনি কি দেখতে পাচ্ছেন না? আমি এক্সপিরিয়েন্স আমি দেখতে এখন বলছি না, বলুন। হ্যালো হ্যালো, আপনি কি অতনু চক্রবর্তী কথা বলছেন? ইয়েস। আমি এইচপিএস থেকে কথা বলছিলাম। হ্যাঁ। আপনাদের গ্যাসের রেগুলার চেক আপের জন্য আসছিলাম, তো তার জন্য 236 টাকা, এবং যদি পাইপ ঠিক না থাকে তাহলে 190 লিখবেন না লিখবেন না লিখবেন না 190 টাকা। যদি পাইপ ঠিক না থাকে তার জন্য রাখবেন, আর আপনার একটা ব্যাস চলুন লিখে নিন। বুধবার বলছেন, লিখে নিন। এইচপি গ্যাস থেকে, এইচপি গ্যাস থেকে নিজের নাম, আচ্ছা আমাদের এখন এইচপি গ্যাসের প্রজেক্টে কাজ হচ্ছে, কালকে যদি ভারত গ্যাসের হয় তাহলে ভারত গ্যাস করে নেবেন, ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান গ্যাস করে নেবেন, ক্লিয়ার? এখন এইচপি গ্যাসের প্রজেক্ট যেহেতু আছে সব এইচপি গ্যাসে লিখবেন। এইচপি গ্যাস থেকে স্যার ফুল নেম দেবো না জাস্ট? যেটা ইচ্ছে ইউজ করতে পারেন। এইচপি গ্যাস থেকে নিজের নাম, নিজের নামকে ব্র্যাকেটে রাখবেন, ফার্স্ট ব্রैकेट। বলছি एचपी गैस से अपना नाम बोल रहे हैं, मेरा बात क्या है, আমার কথা কি, আমার কথা কি, কাস্টমার নেম কি আছে দেখুন, সায়ন দাস, রাম দাস যা আছে লিখে ফেলুন এবং সেটাও ব্র্যাকেটে রাখবেন। আমার কথা কি, সায়ন দাস বা তার বাড়ির লোকের সাথে হচ্ছে, বা কাস্টমার নেম, যার যা কাস্টমার আছে সেই কাস্টমার নেম বাড়ির লোকের সাথে হচ্ছে।